ঘড়িতে রাত 12টা। ফোনের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে গেলে কলটা রিসিভ করতে ওপাশ থেকে পলাশ ভাই বলল, নিশাত, কোথায় তুই? শোন, হাসপাতাল থেকে কল আসছে, একটা লাশ নিয়ে যেতে হবে। শোন, তুই অটো করে হাসপাতালে আয়, আমিও যাচ্ছি। আমি অ্যাম্বুলেন্সে হাসপাতালে রেখে এসেছি। পলাশ ভাইয়ের কথায় ঘুমন্ত কণ্ঠে বললাম, পলাশ ভাই, এত রাতে কোথায় যাবেন? একটু আগেই ঘুমালাম। আমার কথাই পলাশ ভাই বললেন, আরে এই ঘুম অন্য সময় পারা যাবে। এটা ভালো একটা কাজ, মানে ভালো ইনকাম হবে। আমি মোটা অঙ্কের বিনিময়ে চুক্তিটা করেছি, তোকে বেশ কিছু টাকা বাড়িয়ে দিবনি। আয়, চালু চলে আয়। কথাটা বলে ফোন কেটে দিলেন পলাশ ভাই। এদিকে আমি তখন উঠে হাত মুখ ধুয়ে মাকে বলে চলে গেলাম হাসপাতালে। ওখানে গিয়ে দেখলাম আমি পৌঁছাতে পৌঁছাতে পলাশ ভাই ডোমের সাহায্যে লাশটাকে গাড়িতে তুলেছে। আমি যেতেই পলাশ ভাই বললেন, নিষেধ আসছিস? গাড়ির সিটের কাছে তেলের ড্রাম রাখা আছে, নিয়ে গাড়িতে তেল দে। অনেক দূরের পথ তো, এই তেলে যাওয়া আসা করা যাবে না। ওনার কথা মতো আমি তাই করলাম। গাড়িতে তেল ঢেলে গাড়ির পিছনে দরজা লাগিয়ে তালা মেরে দিলাম। তালা মেরে পলাশ ভাইকে বললাম, পলাশ ভাই, লাশের সাথে ওনার কোনো আত্মীয় যাবে না? তখন পলাশ ভাই গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে বললেন, না, ওরা অন্য গাড়িতে যাবে, ওঠ। ওনার কথা আমি গাড়িতে উঠে ডাক্তার এসে সব কাগজপত্র দিলেন। তখন পলাশ ভাই আমি গাড়ি নিয়ে রওনা করলাম। গাড়ি চলছে, এমন সময় পলাশ ভাইকে বললাম, পলাশ ভাই, আমরা কোথায় যাচ্ছি? না মানে, এই লাশটা নিয়ে কোথায় যেতে হবে? আমার কথার জবাবে পলাশ ভাই বললেন, রাঙামাটি জেলার কোন এক পাহাড়ি গ্রামে। সেই গ্রামটা অনেক ভেতরে। রাঙামাটির কথা শুনে আমি একটু ভয় পেয়ে বললাম, রাতের বেলা লাশ নিয়ে ওদিকে যেতেই ভয় লাগে। পাহাড়ি পথ, এমনিতেই ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটে, তারপর আবার মানে ডাকাতের ভয়। আমার কথায় পলাশ ভাই হেসে বললেন, এত ভয় পেলে কি হয়, আল্লাহর রহমতে কিছু হবে না। কথাটা বলে পলাশ ভাই একটা বিড়ি ধরিয়ে খেতে খেতে গাড়ি চালাতে লাগলেও আর আমার সাথে গল্প করতে লাগলেন। এভাবে কেটে গেল প্রায় 3 থেকে 4 ঘন্টা। 3-4 ঘন্টা পর আমরা বড় রাস্তা পেরিয়ে ছোট রাস্তায় এসে পড়লাম। এই ছোট রাস্তায় তেমন গাড়ি ঘোড়া যায় না, তবে রাস্তাটা পাকা করাই ছিল। সেই রাস্তায় ওঠার পর চলতে লাগলাম আমরা। এভাবে আরো প্রায় 2 ঘন্টার মতো যাবার পর এবার আমাদের সামনে আসলো কাঁচা রাস্তা। শুধু কাঁচা হলেও হতো, রাস্তায় অনেক কাদা ও ভেঙে যাওয়া। এরকম রাস্তা দেখে পলাশ ভাই রাগ করে বলল, দেখ রাস্তার অবস্থা দেখ। ডাক্তারের সামনে যার লাশ নিয়ে যাচ্ছি ওনার ছেলে বলল রাস্তা ভালো যাওয়া যাবে। এই রাস্তা তাহলে ভালো রাস্তা? এই বলে পলাশ ভাই লাশ নিয়ে যাওয়ার ছেলেকে ফোন দিয়ে বললেন, ভাই, আপনি তো কইছিলেন রাস্তা ভালো, কিন্তু রাস্তার অবস্থা তো খুবই খারাপ। রাস্তা ভাঙা প্লাস কাদা, এ রাস্তাতে যাওয়া যায় নাকি? পলাশ ভাইয়ের কথায় ওপাশ থেকে উনি বললেন, সবাই তো যায়, তোমাকে ডাবল ভাড়া তো এমনি এমনি দিব না, তাই না? একটু কষ্ট করে হলেও আসো, গ্রামের রাস্তা ওরকমই। কথাটা বলে ফোনটা কেটে দিলেন উনি। ওদিকে পলাশ ভাই রেগে গিয়ে বললেন, ধুর, ডাবল ভাড়া দিলেই কি, রাস্তা ভালো না হলে যাব কিভাবে? কথাটা বলে রাগ করে পলাশ ভাই ওই ভাঙা ও কাদার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। এতে গাড়ি অনেকটা ঝাঁকি খেয়ে কাদা ও ভাঙা রাস্তা পার হয়ে সামনে গেলাম। সামনে রাস্তা কাঁচা হলেও যাবার মতো ছিল, কিন্তু 2 সাইডে গাছ ও জঙ্গল। এই রাস্তা দিয়ে এমনিতেও মানুষ গেলে ভয় পাবে। আমরা সেই কাঁচা রাস্তা দিয়েই লাশ নিয়ে চলেছি। আমরা যাবার সময় হঠাৎ একটা মহিলাকে দেখতে পাই। মহিলাটার পরনে সাদা কাপড়। উনি রাস্তার সাইডে দাঁড়িয়ে হাত তুলে গাড়ি থামাতে বলছেন। এই দৃশ্য দেখে আমি কিছু বলতে যাব, এমন সময় পলাশ ভাই বললেন, চুপ করে থাক। কথাটা বলে পলাশ ভাই গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে মহিলাটাকে অতিক্রম করে গেলেন। এদিকে তখন আমি বললাম, কি হলো পলাশ ভাই, আমাকে চুপ থাকতে বললে যে? মহিলাটা হাত তুলেছিল, মনে হয় সামনে যেতে বিপদের ওপর তো পড়তে পারতো নাকি? আমার কথায় পলাশ ভাই মুচকে এসে বলল, ওই দেখ সামনে তাকা, দেখ তোর বিপদে পড়া মহিলা। পলাশ ভাইয়ের কথায় সামনে তাকে অবাক হয়ে বললাম, আরে ইনি তো সেই মহিলা যাকে পেছনে ফেলে আসলাম। উনি আবার আমাদের গাড়ির সামনে এসে আবার হাত তুললেন যে? আমার কথা এবার পলাশ ভাই মহিলাকে অতিক্রম করে বললেন, নিশাত, আমি লাশবাহী অ্যাম্বুলেন্সে অনেকদিন ধরে চালাই। এসব অভিজ্ঞতা আমার আছে। আমি বুঝতে পারি কে স্বাভাবিক মানুষ আর কে অস্বাভাবিক। তুই যে মহিলাকে দেখেছিস উনি সাধারণ কোনো মহিলা না, এরা হলো পিশাচ মহিলা জিন। আমাদের গাড়িতে লাশ দেখেছে তাই লোভে পড়েছে লাশ খাবার। আমরা যদি গাড়ি থামিয়ে ওকে তুলতাম তাহলে এই সুযোগে ও লাশ খেত, পাশাপাশি আমরাও বিপদে পড়তাম।
পলাশ ভাইয়ের কথায় আমি এবার ভয় পেয়ে বললাম, তাই নাকি? বাবা, আমি তো বুঝতেই পারিনি। কথাটা বলে চুপ করে বসলাম। এভাবে আরেকটু সামনে গেলে এবার ঘটলো আরো ভয়ঙ্কর ঘটনা। পেছনে 2বার যে মহিলাকে দেখেছি উনি তো 2বার সাইডে থেকে হাত তুলেছিল, কিন্তু এইবার উনি সরাসরি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। সেই মহিলাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভয় পেয়ে বললাম, পলাশ ভাই, এখন কি হবে? তখন পলাশ ভাই বললেন, ভয় পাস না, চুপ করে বসে থাক। কথাটা বলে পলাশ ভাই গাড়ির স্পিডটা বাড়িয়ে দিয়ে সে মহিলার উপর দিয়ে চালিয়ে দিলেন। কি একটা অবাক করা ঘটনা! সে মহিলার কিছুই হলো না। মনে হলো ওনাকে ভেদ করে আমরা বেরিয়ে গেলাম। এরকম দৃশ্য দেখে আমি তো পুরাই অবাক। অবাক হয়ে পলাশ ভাইয়ের দিকে তাকালে উনি বললেন, ভয়ের কিছু নেই, ওরা তো অদৃশ্যভাবে চলাফেরা করে, গাড়িও লাগে না। এসব বলতে বলতেই সামনের দিকে যেতে লাগলাম। তখন এই মহিলাকে দেখতে পেলাম না। এভাবে আরো কিছুটা রাস্তা হঠাৎ গেলে গাড়িটি স্টার্ট বন্ধ হয়ে গেল। গাড়ির স্টার্ট বন্ধ হওয়ায় পলাশ ভাই বললেন, আরে, গাড়ির আবার কি হলো? এভাবে ফোনের লাইটটা জ্বালিয়ে উনি গাড়ি থেকে নেমে গাড়ির সবকিছু দেখে বললেন, সবই তো ঠিকই আছে, হঠাৎ হলো কি? আশেপাশে তো কোনো বাড়িও দেখছি না। পলাশ ভাইয়ের কথাই তখন আমি বললাম, পলাশ ভাই, ওদিকে দেখুন, ওদিক থেকে না আলো আসছে। আমার কথায় পলাশ ভাই তাকিয়ে বললেন, ঠিকই তো, এখানে তো বাড়িঘর নেই, ওদিক থেকে কিসের আলো আসে? এই বলে পলাশ ভাই একটু এগিয়ে গিয়ে দেখে আমাকে বলেন, নিশা, জায়গাটা দেখে তো মনে হচ্ছে যাত্রাপালা বা ওরকম কিছু একটা হবে। একটা কাজ করি, আমি ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করি সামনে কোনো বাজার বা গ্যারেজ আছে কিনা, কেউ যদি সাহায্য করে। পলাশ ভাইয়ের কথায় আমি ভয় পেয়ে বললাম, না না পলাশ ভাই, আমাকে একা রেখে যেন না, আমিও যাবো আপনার সাথে। তখন পলাশ ভাই বললেন, গাড়িতে লাশ রেখে দুজনে যাব? আচ্ছা, একটা কাজ কর, গাড়ির পেছনে গিয়ে আরেকটা তালা লাগিয়ে দিয়ে আয়। তখন আমি তাই করলাম। গাড়ির পেছনে গিয়ে তালাটা লাগিয়ে পলাশ ভাইয়ের সাথে হাঁটতে লাগলাম ওই আলোটার দিকে। আলোটা আসছিল ডান সাইডে জঙ্গলের ভেতর থেকে। তো আমরা সেই আলোর ওখানে গিয়ে দেখলাম